হজযাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে পালানোর পথ পাবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। পালিয়ে যাওয়ার ইতিহাস নেই আওয়ামী লীগের। এবং স্বজনদের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। 23 নাবিক নিয়ে সন্ধ্যায় পৌঁছাবে জলদস্যুর কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ব্রাসেলস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। নিবন্ধিত সকল হজযাত্রী যেন হজ পালন করতে পারে, সেজন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঢাকা নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহালাইন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এ তথ্য জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজযাত্রী। সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ পালনের জন্য এখনও যারা ভিসা পাননি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ রয়েছে। সেসব প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, তাই কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না বলে মন্তব্য করেন তিনি। সকালে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এ সময় তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত সরকার আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। আন্দোলনের নামে নাশকতা করলে বিএনপিকে আবারও পালাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। 2007 সালে আর রাজনীতি করব না, এই মুচলেখা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির মূল নেতা। 2007 সালে আর রাজনীতি করব না, এই মুচলেখা দিয়ে বিদেশে পালিয়ে গেছে বিএনপির এখনকার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই তারেক রহমান। তাদের মূল নেতা পালিয়ে আছে। রাজনৈতিকভাবে বিএনপি রাজপথে আসলে সরকারের কোনো সমস্যা নেই বলেও জানান ওবায়দুল কাদের। 28 তারিখে সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পোশাক শিল্প শুধু আমেরিকার বাজারের উপর নির্ভরশীল নয়, কাজে কারো চোখ রাঙানো ভয় পায় না বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানু। দুপুরে সচিবালয়ে বিজিএমই এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী। বাংলাদেশের পোশাক শিল্পের বাজার অনেক বড় হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতা করে জায়গা করে নিয়েছে তৈরি পোশাক শিল্প। দু একটি দেশে হুমকি ধামকি দিলে কিছু যায় আসে না। সবাই উপস্থিত ছিলেন বিজিএমই এর সভাপতি এস এ মান্নান কোচি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমেরিকার বাজারের উপরে নির্ভরশীল নয়, কাজে কেউ আমাদের চোখ রাঙানো সেই সুযোগ আর নাই। আমাদের পোশাক শিল্পের বাজার পরিধি আমরা বিশ্বে অনেক দূর অনেক এগিয়ে গেছে
কাজে এর পিছনে কোনো হেতু চিন্তা করার কোনো কারণ নাই। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ এ রায় দেন। এর আগে রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকর করার আইনগত বিধান নেই। এজন্য ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয়। তিনি আরও বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। এছাড়া প্রক্রিয়া শেষ করতে ১০ থেকে ১২ বছর পার হয়ে যায়। কিন্তু বাংলাদেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরেই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কন্ডেম সেলে বন্দী রাখা হয়। অথচ অনেকের পরবর্তীতেই সাজা কমে, অনেকে খালাস পান বলেও জানান। স্বজনদের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে। সোমবারে জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির প্রায় ১ মাস পর ২৩ নাবিক নিয়ে কক্সবাজারে পৌঁছেছে এমভি আবদুল্লাহ জাহাজটি। শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, এমভি আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছে। কাল বিকেলে ২৩ নাবিক নিয়ে চট্টগ্রামে যাবে জাহাজটি। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। এর আগে আরব আমিরাত থেকে পণ্য খালাস ও বোঝাই শেষে দেশের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ। এর আগে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। শীঘ্রই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৪ ফুট প্রশস্ত এই এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর ৪,৩৬৯ কোটি টাকারও অধিক ব্যয়বহুল প্রকল্প যোগাযোগ ব্যবস্থায় আনবে বৈপ্লবিক পরিবর্তন। সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এটি আরেকটি উন্নয়নের মাইলফলক। সরওয়ার আমিন বাবুর রিপোর্টে জানাচ্ছেন আরফ ইসলাম। বহুল আলোচিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৪ লেনের দুটি সড়কের এক পাশ পুরোপুরি প্রস্তুত। দুপাশ চালু করতে পুরোদমে কাজ চলছে, বসানো হচ্ছে বৈদ্যুতিক পোল। তবে এর মধ্যেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সামান্য কিছু যানবাহন চলাচল করছে। এ মাসের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে আশাবাদী সিডিএ। লাইট এবং পোল এবং সিকিউরিটি ক্যামেরা এবং স্পিড কন্ট্রোলের জন্য যে রামবাল স্ট্রিপ লাগাবো, এগুলো সম্পন্ন করে আমরা আশা করতেছি অতি দ্রুত আমরা এগুলো স্থাপন করে আমরা যান চলাচলের জন্য তাদের উন্মুক্ত করব। ব্যয়বহুল এই প্রকল্পটি দেশের শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানালেন সিডিএর চেয়ারম্যান। যানজটে যে সময় ক্ষেপণ হয় সেটার থেকে উত্তরণের জন্য আগামী ৫০ বছর পরে আমার পপুলেশন কত হইতে পারে সেগুলো মাথায় রেখে একটু দূরদর্শী পরিকল্পনা হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমার প্রয়োজন ছিল, এবং সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্য এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান। এই উড়াল সড়কে ওঠানামার জন্য ১৫টি র্যাম্প করা হয়েছে। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সারা বিশ্বে না ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে এ বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়।
কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি আলহাজ হারুন রশিদ সিআইপি ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনের পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা দুইটা জিনিস বলে যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরও একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি হুকুম করেন আমরা চলে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে, আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষায় আছি। ওদের টার্গেট হলো শিশু, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুন রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যারা সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভোটে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ হচ্ছে। রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ দিচ্ছেন। প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের 32 ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী 29 মে এই ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত 17 এপ্রিল তৃতীয় ধাপের 112টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এই ধাপে 3টি পদে মোট 1588 জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570 জন, ভাইস চেয়ারম্যান 618 এবং মহিলা ভাইস চেয়ারম্যান 400 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভূঁইয়ার রানু আনারস প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে তার কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখানো, প্রচার মাইকে বাধাদান সহ অসহযোগিতার ঘটনায় শঙ্কিত রয়েছেন এখানকার ভোটাররা, এমন দাবি এই প্রার্থীর। আনারস প্রতীকের প্রচারকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগকালে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আবু হোসেন ভূঁইয়া রানু।
এরই ধারাবাহিকতায় সোমবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হাট বাজার ও গ্রামে গ্রামে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণ প্রচারণায় অংশ নেন। দর্শক, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে পাবনা সদরে। এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুল হক। জি ফজলু, আমাকে শুনতে পাচ্ছেন? জি ফজলু, প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ উর্মি। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার আটঘরিয়া উপজেলাতে। এই উপজেলাতে কিন্তু উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনকে ঘিরে কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীরা। আমরা এ বিষয়ে একটু জানার জন্য চেষ্টা করব। আমাদের সাথে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব তানভীর ইসলাম যুক্ত রয়েছেন। তার কাছ থেকে জানবো তিনি মাঠ পর্যায়ে কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী রয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। আসলে বিগত 5 বছর আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। আটঘরিয়ার রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার সকল সেক্টরে আমার কাজ করার চেষ্টা করেছি। আটঘরিয়ার তৃণমূলের সাধারণ মানুষ বিগত দিনেও প্রায় অনেক ভোটে 12,000 ভোটে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিল। এবারও তারা আমাকে বিজয়ের জন্য দলমত নির্বিশেষে মাঠে নেমে পড়েছে। আমি শতভাগ আশাবাদী যে এই নির্বাচনে আমার পক্ষে রায় আসবে। জি ধন্যবাদ। আসলে আরও যদি একটু জানিয়ে রাখি, এই আটঘরিয়া উপজেলাতে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 1,45,000-এরও বেশি এবং ভোট কেন্দ্র রয়েছে মোট 45টি। তবে আরও একটু জানিয়ে রাখি, এই উপজেলাতে কিন্তু 2 জন প্রার্থী রয়েছে। এই উপজেলা ভোটকে কেন্দ্র করে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এর চেয়ে বড় ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। আসলে এই ছিল উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। জি ফজলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফজলুল হক। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আগামী 21 মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। তাই বিভিন্ন এলাকায় প্রতিদিনই সমর্থকদের নিয়ে দিনরাত নির্বাচনী মিছিল, গণসংযোগ ও উঠান বৈঠক করছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় নির্বাচনী মিছিল ও গণসংযোগ করেন তিনি। থানা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা এই মিছিল ও গণসংযোগে অংশ নিয়ে গণমানুষের হাতে লিফলেট তুলে দিয়ে দোয়াত কলম প্রতীকে ভোট ও দোয়া চান। এ সময় দোয়াত কলমের প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব সকলের কাছে ভোট ও দোয়া চেয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। জমে উঠেছে শেরপুরের নকলা উপজেলার নির্বাচনী প্রচারণা। সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী মিন্টু খন্দকার। নকলা উপজেলায় আপনি জানেন যে শেরপুর জেলার প্রথম ধাপে 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী 21 তারিখ নকলা এবং ডালতাবাড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ভোটারদের সাথে সমর্থকদের সাথে কর্মীর সাথে কথা হয়েছে। তারা বলেছেন প্রার্থীরা ভোটারদের যাচ্ছেন। আমি এখন আছি নকলা পৌর শহর এলাকায়। এখানে একজন চেয়ারম্যান প্রার্থী আছেন। আমরা তার সাথে জানতে যাব যে নকলা উপজেলা নির্বাচনের প্রচারণার কী অবস্থা। আমরা চেয়ারম্যান প্রার্থী আছেন এখানে, স্যার আছেন, তাই যদি একটু আসেন। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। আমি শফিকুল ইসলাম জিন্না, আমি একজন মুক্তিযোদ্ধা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী। আর প্রচার প্রপাগান্ডা যেগুলো চলছে, এটা ঘরে ঘরে উৎসবমুক্ত পরিবেশে আমাদের এখানে নির্বাচনী প্রচারণা চলছে। আমি আশাবাদী যে আগামী উপজেলা নির্বাচনে একজন মুক্তিযোদ্ধা হিসাবে নকলা উপজেলার জনগণ আমাকে বিজয়ী করবে এবং আগামী আসন্ন উপজেলার যে নির্বাচন, সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুস্থ হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাজিকে নিজ ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ভোরে রোহিঙ্গা ক্যাম্পে এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইলিয়াস রোহিঙ্গা ক্যাম্প 4-এর সি ব্লকের আবুল কাশেমের ছেলে। বিষয় নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন বলেন, উখিয়ার আশ্রয় শিবিরের ক্যাম্প 4 এক্সটেনশনের সি-এর 3 ব্লকে থাকতেন রোহিঙ্গাদের হেড মাঝি মোহাম্মদ ইলিয়াস। ভোরের দিকে তার ঘরের দরজা ভেঙে অজ্ঞাতনামা 10 থেকে 15 জন রোহিঙ্গা সন্ত্রাসী প্রবেশ করে তাকে ঘর থেকে টেনে হিচড়ে হ্যান্ডিক্যাপ অফিসের পিছনে নিয়ে যায়। সেখানে ইলিয়াসকে গুলি করে হত্যা করে
পালিয়ে যায় সন্ত্রাসীরা। রাজধানীর মিরপুরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ডিএমপি কমিশনারের নির্দেশে মিরপুর ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিনের তত্ত্বাবধানে দিনব্যাপী এই অভিযান চলে। মিরপুর 10 নম্বর গোল চত্বর ও আশেপাশের সড়কের উপর অবৈধ সিএনজি স্ট্যান্ড, ফুটপাতের উপর দোকানপাট সহ হকারদের উচ্ছেদ করা হয়। উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সাধারণ মানুষদের চলাচলের রাস্তা বন্ধ করে কোনো প্রকার স্থাপনা বা দোকানপাট বসানো যাবে না। এছাড়া অবৈধ পার্কিং ও ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত বিষয়টা আমরা ক্রাইম ডিভিশনের সাথে কথা বলেছি এবং মিটিং করেছি। আমরা যৌথ উদ্যোগ নিয়ে কিন্তু রাস্তা যাতে কোনো রকমের হকার বসতে না পারে, এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমাদের 10 নম্বর কেন্দ্রিক, 14 নম্বর কেন্দ্রিক আমরা অনেক ক্লিয়ার করতে পেরেছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বাঁশখালীর তৈলরদ্বীপ সেতুতে চাঁদাবাজি বন্ধ, টোল প্রত্যাহার ও ইজারাদার আইনুল কবির কর্তৃক বাঁশখালীবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক সংগঠন আমরা বাঁশখালীবাসী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এর আয়োজন করা হয়। সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক রাহুল কান্তি দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাদাত ফারুক, বাঁশখালী যুবলীগ নেতা জসিমউদ্দিন খোকন, প্রকৌশলী রোকন উদ্দিন, সাংবাদিক সুবল বড়ুয়া সহ অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে তৈলরদ্বীপ সেতুর টোল প্রত্যাহার ও এলডিপি নেতা আইনুল কবিরের নিয়ন্ত্রণে থাকা সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানান। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরপি কেবল রাসিস লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হজ যাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে পালানোর পথ পাবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। পালিয়ে যাওয়ার ইতিহাস নেই আওয়ামী লীগের। এবং স্বজনদের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। 23 নাবিক নিয়ে সন্ধ্যায় পৌঁছবে জলদস্যুর কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।